আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 22 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 85,000 টাকা করে নিয়ে ব্যাংকে 23,000 জমা, শোরুমের কর্ণধারের বিরুদ্ধে মামলা ই অটো মালিকদের। বাংলাদেশের ঘটনায় প্রধানমন্ত্রী মোদির সুখ ও সাহায্যের আশ্বাস। বাংলাদেশে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা দাঁড়ালো 27, এর মধ্যে 25 জনই শিশু। বরাক উপত্যকায় ভুয়ো চিকিৎসকের ছড়াছড়ি, 25 বছর ভুয়ো চিকিৎসা। অবশেষে পুলিশের জালে হাতুড়ে ডাক্তার মিহির। নাবালিকা ধর্ষণ মামলায় গ্রেফতার মাদ্রাসা ছাত্র। আগুন নিয়ে খেলবেন না, বিজেপি নেত্রীকে হুঁশিয়ারি কংগ্রেস নেতার। ক্রয় করা জমিতে বলপূর্বক ভবন নির্মাণ, আইনের দ্বারস্থ মালিক। বাংলাকে অনুপ্রবেশকারীদের ভাষা ঘোষণা করতে চাইছে বিজেপি, অভিযোগ সাংসদ সুস্মিতার। ডাকাতির ঘটনায় জড়িতরা কেউ যুব মোর্চার সদস্য নয়, বলল বিজেপি। আসামে ভোটার তালিকার নিবিড় সংশোধনের পক্ষে আসাম বিজেপি। এবং সর্বশেষ খবরটি হলো, রায় ও বিচার প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না এআই, নির্দেশিকা জারি কেরল হাইকোর্টের। এবারে শুনুন বিস্তারিত খবর। সরকারি ভর্তুকির লোভ দেখিয়ে 85,000 টাকা নিয়ে ব্যাংকে জমা করার নামে মাত্র 23,000 টাকা জমা দিয়ে বাকি টাকা হজম করে নিলেন শোরুমের কর্ণধার। এমন অভিযোগ এনে 40 জন ইলেকট্রিক অটো মালিকের পক্ষে সদর থানায় মামলা দায়ের করেন সৈয়দপুরের আলতাফ হোসেন লস্কর। তিনি বলেন, ই অটো কিনতে শিলচরে ইউনিয়ন ব্যাংক এবং ইউনিক অটোমোবাইলসের দ্বারস্থ হয়েছিলেন। সরকারের প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পের নাম ব্যবহার করে তাদের সঙ্গে যেভাবে প্রতারণা করা হয়েছে তা শুধু আর্থিক নয়, আত্মবিশ্বাস ও সম্মানেরও চরম অপমান করা হয়েছে। এই দুর্নীতির মূল চক্রে রয়েছেন শিলচরের সোনাই রোডে অবস্থিত ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া শাখা ব্যবস্থাপক এবং আউলিয়া বাজারের শোরুম ইউনিক অটোমোবাইলসের কর্ণধার মুস্তাক আলম লস্কর। অতুল গ্রিন প্রাইভেট লিমিটেড মূলত এই ইলেকট্রিক অটো সরবরাহ করত। ব্যাংক কর্তৃপক্ষ চালকদের আশ্বস্ত করেন, সরকারি প্রকল্পের অধীনে ইলেকট্রিক অটো কেনা হলে ভর্তুকি মিলবে। সেই আশ্বাসে চালকেরা 85,000 টাকা করে শোরুমে জমা দেন। কিন্তু কেলেঙ্কারি শুরু হয় তখনই, যখন 2-3 মাস পর হঠাৎ ব্যাংক থেকে চুক্তিপত্রে সই করাতে ডাকা হয় এবং সেখানে উল্লেখ থাকে মাত্র 23,000 টাকার হিসাব। এই বিশাল অমিল দেখে চালকেরা ব্যাংক ম্যানেজারকে প্রশ্ন করলে তিনি কেবল বিষয়টি 2 দিনের মধ্যে দেখে নেওয়ার আশ্বাস দেন। পরে দেখা যায় শোরুম মালিক মুস্তাক আলম লস্কর ব্যাংকে জমা দিয়েছেন কেবলমাত্র 23,000 টাকা, বাকি 58,000 টাকার কোনো হিসেব নেই। আরও অবাক করার বিষয় বলে অটো মালিকরা জানান, যখন ব্যাংক ম্যানেজার ফোনে শোরুম মালিককে বিষয়টি জিজ্ঞেস করেন তখন শোরুম মালিকের নির্লজ্জ জবাব, আপনি তো সব জানেন। এখানে প্রতারণা শুধু টাকার মধ্যেই সীমাবদ্ধ নয়, চালকদের হাতে যে অটো তুলে দেওয়া হয়েছে তার নেই কোনো সঠিক কাগজপত্র, নেই বৈধ মালিকানা নথি, নেই রেজিস্ট্রেশন কিংবা বৈধ চালান। চালকেরা শিলচর সদর থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগ দায়ের করেন। তারা অভিযোগ জানান, এ ধরনের চক্র যদি আইনের আওতায় না আনা হয় তাহলে আরও অনেক দরিদ্র মানুষ এভাবে প্রতারিত হবেন। এই প্রতারণার শিকার চালকদের মধ্যে রয়েছেন আনামুদ্দিন, আফতার হোসেন লস্কর, আজির উদ্দিন লস্কর, সুজন উদ্দিন লস্কর, নির্মল রায়, সুমন দাস, গুবেশ দাস, আব্বাস উদ্দিন লস্কর, আহমেদ হোসেন লস্কর, রিজু রায় সহ প্রায় 40 জন। এদিকে শোরুম মালিকের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে শোরুমের কর্তা শাহজাহান মজুমদার বলেন, তিনি মাত্র 3 দিন আগে যোগ দিয়েছেন, কিছুই জানেন না। আগে কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। মালিকের ফোন নম্বর চাইলে তার কাছে নেই বলে জানান। পরবর্তী খবর, বাংলাদেশের ঘটনায় মোদির সুখ ও সাহায্যের আশ্বাস। বাংলাদেশের বুকে ভয়াবহ বায়ুসেনার বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর উঠে আসছে। ক্রমাগত বাড়ছে মৃত্যু মিছিল, আহতের সংখ্যা 150 ছাপিয়ে 171-এ ঠেকেছে। সোমবার দুপুরে বাংলাদেশ বায়ুসেনার বিমান F-7 BGI দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরই বিমান আছড়ে পড়ে স্থানীয় মাইলস্টোন স্কুলে। ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রীর তরফে বাংলাদেশে বায়ুসেনার বিমানের দুর্ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। নরেন্দ্র মোদীর বার্তা এক সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরা হয়। পোস্টে লেখা রয়েছে, ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত, যাদের অনেকেই তরুণ শিক্ষার্থী। একই সঙ্গে মোদী লেখেন, শোকাহত পরিবারের প্রতি আমাদের হৃদয় বেদনার্ত, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এরই সঙ্গে গুরুত্বপূর্ণভাবে নরেন্দ্র মোদী বলেন, সুখের মুহূর্তে ভারত বাংলাদেশের পাশে রয়েছে।
এবং সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। এই আশ্বাস বার্তা দিল্লির তরফে গিয়েছে বাংলাদেশের জন্য। পরবর্তী খবর, 25 বছর ভুয়ো চিকিৎসা, পুলিশের জালে মিহির। ভুয়ো চিকিৎসকের ছড়াছড়ি বরাকে ফের প্রমাণ করল 1-2 মাস নয়, দীর্ঘ 25 বছর মানুষের জীবন নিয়ে খেলেছেন চিকিৎসক সেজে মিহিরকান্তি দাস নামের এক ব্যক্তি। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন তিনি। গৌহাটি মেডিকেল পঞ্জিকা বিভাগ তার নথি যাচাই করতে গিয়ে ভুয়ো চিকিৎসক চক্রের হদিশ পায়। এরপরই স্থানীয় প্রশাসনের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। সূত্রে জানা গেছে, তৃতীয় বিভাগে হায়ার সেকেন্ডারি পাশ করা মিহিরকান্তি দাস নিজেকে একজন অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘ 25 বছর ধরে বরাক উপত্যকার 3 জেলায় চিকিৎসা চালিয়ে আসছিলেন। রোগীদের কাছ থেকে নিয়মিত ফি নেওয়া, প্রেসক্রিপশন লেখা সবকিছুতেই ছিল তার দক্ষ অভিনয়। প্রশাসন সূত্রে খবর, তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এতদিন ধরে সাধারণ মানুষকে প্রতারণা করে চিকিৎসা দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয়রা দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পরবর্তী খবর, নাবালিকা ধর্ষণ মামলায় হাইলাকান্দি পুলিশ সোমবার এক মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করেছে। 21 বছর বয়সের এই মাদ্রাসা ছাত্রের নাম আতাবুর রহমান বলে পুলিশ জানিয়েছে। 5 গ্রাম থানা এলাকার বকরিহর 6ষ্ঠ খণ্ডের বাসিন্দা আতাবুর শ্রীভূমি জেলার রাথাবাড়ির নিজামুদ্দিন টাইটেল মাদ্রাসার ছাত্র। উল্লেখ্য, 2 দিন আগে হাইলাকান্দি সদর থানা এলাকার বজন্তিপুর গ্রামের এক নাবালিকাকে ধর্ষণ করে গর্ভবতী করার চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছিল। পরিবারের তরফ থেকে আতাবুরকে অভিযুক্ত করে এ বিষয়ে মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে নামে। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তার বয়ানও রেকর্ড করা হয়। তবে এই ধর্ষণ মামলার অভিযুক্ত আতাবুর গত কয়েকদিন পালিয়েছিল। গতকাল বিশাল পুলিশ বাহিনী 5 গ্রাম থানা এলাকার বকরিহর গ্রামে অভিযান চালিয়ে শেষমেশ আতাবুরকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী আতাবুর ইতিমধ্যে তার অপরাধ স্বীকার করেছে। পরবর্তী খবর, আগুন নিয়ে খেলবেন না, বিজেপি নেত্রীকে হুঁশিয়ারি কংগ্রেস নেতার। হাইলাকান্দিতে বিজেপি নেত্রী মন স্বর্ণকারের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মুসলিম বাংলাদেশিদের উচ্ছেদের আহ্বান জানিয়ে বিজেপির রাজ্য কমিটির সহ সভানেত্রী মন স্বর্ণকার যে মন্তব্য করেছেন তা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এপিসিসির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বড়ভূইয়া। বলেন, আগুন নিয়ে খেলবেন না, এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন ও উস্কানিমূলক মন্তব্য হাইলাকান্দির মতো সংবেদনশীল জেলার সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিঘ্ন ঘটাতে পারে। এটি একেবারেই অনুচিত ও রাজনৈতিকভাবে অনৈতিক। মন স্বর্ণকার হাইলাকান্দিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘৃণার পরিবেশ তৈরি করছেন এবং বহিরাগত হিসেবে জেলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি চাঙ্গা করার অপচেষ্টা চালাচ্ছেন। মন স্বর্ণকার একজন ভাড়াটে নেত্রী হিসেবে এখানে এসেছেন এবং শান্তিপূর্ণ জনজীবনে বিষ চড়াতে চাইছেন। তিনি সাম্প্রদায়িক সুরে কথা বলে এই এলাকায় উত্তেজনা বাড়াতে চাইছেন, যা কখনো মেনে নেওয়া হবে না। যে দল তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে বরাবর ঘৃণা ও বিভাজনের রাজনীতিতে ভরসা রাখে, মন স্বর্ণকার সেই দলেরই প্রতিনিধি। তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে হাইলাকান্দির ধর্মনিরপেক্ষ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে কলুষিত করতে চাইছেন। কিন্তু কংগ্রেস এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং গণতান্ত্রিকভাবে প্রতিরোধ করবে। পরবর্তী খবর, ক্রয় করা জমিতে বলপূর্বক ভবন নির্মাণ, আইনের দ্বারস্থ মালিক। ক্রয় করা জমিতে জোর করে ভবন নির্মাণ করায় পুলিশের হস্তক্ষেপ চাইলেন সোনাবাড়িঘাট 1ম খণ্ডের বাসিন্দা মহিদুল ইসলাম মজুমদার নামের এক ব্যক্তি। তিনি সাংবাদিক ডেকে জমির তথ্য তুলে ধরে জানান, 2022 সালে তিনি তার 4 পিসির কাছ থেকে স্ত্রীর নামে জমি ক্রয় করেছিলেন। সেই ক্রয় করা জমিতে তার খুড়তুতো ভাই আজিজুর রহমান মজুমদার বলপূর্বক ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। এও জানান, এই ঘটনায় আইনের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালত থেকে পরপর 3 বার নোটিশ পৌঁছলেও আজিজুর গ্রহণ করেননি বলে অভিযোগ করেন মহিদুল ইসলাম মজুমদার। উল্টো রাতারাতি ডালাইয়ের কাজ শুরু করে দেন। মহিদুল ইসলাম বলেন, তার কাছে জমির পাক্কা দলিল রয়েছে, আইনের পথে গেলে তিনি জমির মালিক, সেটা বুঝে আজিজুর রহমান নোটিশ গ্রহণ করছেন না বলে অভিযোগ তুলেন। জোর করে নির্মীয়মান ভবনটি ভেঙে জমি ফিরিয়ে দিতে প্রশাসনের কাছে কাতর আবেদন জানান। তিনি আশাও ব্যক্ত করেন আদালত তাকে তার জমি ফিরিয়ে দেবে। পরবর্তী খবর, ডাকাতির ঘটনায় জড়িতরা কেউ যুব মোর্চার সদস্য নয়, বলল বিজেপি। রামকৃষ্ণনগরের চামেলা বাজার এলাকায় ডাকাতির ঘটনায় জড়িতদের কেউ যুব মোর্চার সদস্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন শ্রীভূমির বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক বলেন,
ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার এক চক্রান্ত বিজেপি দল আজ জনতার মনে যেভাবে স্থান করেছে, এটা দেখে বিরোধীরা দুশ্চিন্তাগ্রস্ত। এর জন্য এরা কোনোভাবে দলকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই চেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে শূন্য সহনশীলতার কথা বলেছেন, এটা বাস্তবে চলছে। কোনো ধরনের অসাধু কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিজেপি কোনোভাবে সমর্থন করে না। জেলা যুব মোর্চার সভাপতি বীরেন দাস বলেন, যে যুবককে যুব মোর্চার সদস্য বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, সে কোনোভাবে দলের সদস্য নয়। দলের কোনো পদাধিকারী তো দূরের কথা, সাধারণ সদস্য নয়। বিধায়ক বিজয় মালাকারের সঙ্গে একটি ফটো সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে অভিযুক্তের। এ ব্যাপারে স্পষ্টভাবে তিনি জানান, বিধায়ক ওই এলাকায় সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন। এমত অবস্থায় কেউ যদি তার সঙ্গে ছবি উঠতে ইচ্ছা প্রকাশ করে, তবে তিনি এতে বাধা দিতে পারেন না। সেভাবে এই যুবক বিধায়কের সঙ্গে ছবি উঠেছে, কিন্তু এর মানে এই নয় যে ওই যুবকের বিধায়কের সঙ্গে সুসম্পর্ক বা সে যুব মোর্চার সদস্য। অযথা বিরোধীরা সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল করে বিধায়কের সম্মান নষ্ট করার চেষ্টা করছে। তিনি যুব মোর্চার জেলার তালিকা ও মণ্ডলের তালিকা তুলে ধরেন। তিনি জানান, কোনোভাবেই অভিযুক্ত যুবকটি যুব মোর্চার সঙ্গে সম্পর্কিত নয়। এটা একটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক দত্ত, পাপ্পু কৈরি, সুব্রপ্রকাশ দেব, দেবাংশু গুপ্ত প্রমুখ। পরবর্তী খবর, রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের পক্ষে আসাম বিজেপি। আসাম বিজেপি বিহার সহ সারা দেশে পরিচালিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে পূর্ণ সমর্থন জানিয়েছে। এক বিবৃতিতে দল এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু করার জন্য ভারতের নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিহারে ভোটার তথ্য সংগ্রহের সময় নির্বাচন কমিশন রাজ্যের ভোটার তালিকায় তালিকাভুক্ত 3 প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল এবং মায়ানমার থেকে বিপুল সংখ্যক বিদেশি নাগরিকের নাম আবিষ্কার করে এই ব্যক্তিদের বেশিরভাগই অবৈধ অভিবাসী, যারা শ্রমিক হিসেবে কাজ করে এবং বছরের পর বছর ধরে তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে বলে অভিযোগ রয়েছে। 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 21 ধারা অনুসারে নির্বাচন কমিশনকে ভোটার তালিকা সংশোধন এবং প্রয়োজনে বিশেষ সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়। উপরন্তু ভারতের সংবিধানের 324 অনুচ্ছেদ কমিশনকে নির্বাচন তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার ক্ষমতা প্রদান করে 1952, 1956, 1957, 1961, 1965, 1966, 1983, 1987, 1989, 1992, 1993, 1995, 2002, 2003 এবং 2004 সালে দেশের বিভিন্ন স্থানে একই রকম বিশেষ নিবিড় সংশোধনী করা হয়েছে। বিহারেও 2003 সালে একই রকম সংশোধনী করা হয়েছিল। SIR প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ এন্ট্রিগুলি মুছে ফেলা হয়, নতুন যোগ্য ভোটার যুক্ত করা হয় এবং এটি নির্বাচনী এলাকা পর্যায়ে জাতির গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে সহায়তা করে। রাজ্য বিজেপি গণতান্ত্রিক ও সাংবিধানিকভাবে বাধ্যতামূলক অনুশীলনের বিরোধিতা করার জন্য কংগ্রেসের সমালোচনাও করেছে। বিগত নির্বাচনে অবৈধ বাংলাদেশি মুসলিম ভোটের উপর নির্ভরশীল কংগ্রেস দল এখন তাদের ভোট ব্যাংক হারানোর আশঙ্কা করছে, কারণ এই সংশোধনীর মাধ্যমে এই অযোগ্য ভোটারদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। বিপরীতে তাদের শাসন আমলে কংগ্রেস লক্ষ লক্ষ গুরখা এবং আদিবাসী সম্প্রদায়কে ডি ভোটার হিসেবে চিহ্নিত করেছে এবং তাদের ভোটাধিকার স্থগিত করেছে। অসম বিজেপির রাজ্য মিডিয়া বিভাগের আহ্বায়ক রূপম গোস্বামী এক বিবৃতিতে বলেন, আসামের বিজেপি সরকার ডি ভোটার ট্যাগটি সরিয়ে দিয়েছে এবং প্রকৃত ভারতীয় নাগরিকদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছে। অতএব আসামে এই ধরনের বিশেষ নিবিড় সংশোধনের জন্য আরও বেশি প্রয়োজনীয়তা রয়েছে বলে বিজেপি মনে করে। পরবর্তী খবর, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই আসামে হিন্দু, মুসলিম, বাঙালি, অসমিয়া, উপজাতি বাঙালি বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। এখন তারা বাংলাভাষী প্রত্যেককে বাংলাদেশি বলে চিহ্নিত করার চেষ্টা করছে। বিজেপি বাংলাকে অনুপ্রবেশকারীদের ভাষা ঘোষণা করতে চায়। কলকাতার ধর্মতলার 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকে এই অভিযোগ তুললেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। ভাষণ দিতে গিয়ে সুস্মিতা বলেন, আসামে অনুপ্রবেশ ও নাগরিকত্ব নিয়ে সব থেকে বেশি রাজনীতি হয়েছে। 1980-র দশকের আসাম আন্দোলন এবং পরবর্তীকালে আসাম চুক্তি সব কিছুতেই বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন। আসামে বাঙালি, অসমিয়া, ডিমাসা, বড়ো সহ বহু ভাষাভাষীর সহাবস্থান ছিল বরাবর, কিন্তু 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এই সহাবস্থান নষ্ট করার পরিকল্পনা নিয়েই বিভাজনের বিষ ছড়ানো হয়েছে।
হিমন্ত বিশ্ব শর্মা এই চক্রান্তের অন্যতম কারিগর। সুস্মিতা বলেন, বরাক উপত্যকার মেয়ে হিসাবে আমি গর্বিত। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে রাজ্যসভায় পাঠিয়ে গোটা বরাকবাসীকে সম্মান জানিয়েছেন, অথচ বিজেপি সরকার এনআরসির নামে গোটা আসামবাসীকে সন্দেহের চোখে দেখেছে। নাগরিকত্ব প্রমাণে মানুষ বছরের পর বছর নথি কেটেছেন, শুনানিতে গিয়েছেন, তবুও প্রায় 19 লক্ষ নাম বাদ পড়েছে। এদের মধ্যে শুধু বাঙালি নয়, অন্যান্য ভাষাভাষী সম্প্রদায়ের মানুষও রয়েছেন। আজ পর্যন্ত সেই তালিকা চূড়ান্ত হয়নি, কিন্তু ততদিনে বিজেপি বাংলাভাষীদের অনুপ্রবেশকারী বলার প্রচার শুরু করে দিয়েছে। তিনি দাবি করেন, নরেন্দ্র মোদী বরাক সফরে এসে বলেছিলেন বিজেপি সরকার এলে ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেওয়া হবে, কিন্তু তারাই এশিয়ার সব থেকে বড় ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে আসামে। এটাই প্রতারণা। সভামঞ্চ থেকে সুস্মিতা দেব অসমীয়াতে বক্তব্য রাখেন এবং সেই ভাষণটি বিজেপির নেতৃত্ব, বিশেষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে কড়া বার্তা হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, আসামে বিজেপির অন্যায় নীতির বিরুদ্ধে এবার রুখে দাঁড়াতে হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনে আমরা বিজেপিকে বিদায় জানাবো। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।